অনেকে মুন্সি না হয়ে সব কাজ করে দেবরা। আমি সবার সামনে স্বীকার করি, হ্যাঁ, সব কাজ করে দেবরা। বোধহয় আপনার বিয়ের মন্ত্রটা ভালো করে জানা নেই। একজন স্ত্রীর সমস্ত কাজে একজন স্বামী তার পাশে থাকে। না, বিয়ের মন্ত্রে কি এরকম থাকে নাকি স্বামীর চুরির ভাগ স্ত্রী নেবে? অদিতি দেবীকে একটু সান্ত্বনা দিতে চাই, বলতে চাই, চিন্তা করবেন না, আপনার স্বামীর দুর্নীতির জন্য আপনার জেল হবে না। বিয়ের মন্ত্রে বলে না যে বিয়ের মন্ত্র বা বিয়ে করা মানে চুরি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দাও। শুধু শুনতে পাচ্ছি তারা নাকি বলছে অনেকে মুন্সি না হয়ে সব কাজ করে দেবরা। বলছে না আপনাদের কানেও এসছে না সে কথা? আমি সবার সামনে স্বীকার করি, হ্যাঁ, সব কাজ করে দেবরা। লাইক রাকেশ সিং, সাঁচি, নিউটন, বেঞ্জামিন হেমব্রম, অমল আচার্য, দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য, সুকান্ত আচার্য, এরা এজেন্ট হিসাবে এদের নামগুলো রিভিল করেছে কালীঘাটের কাকু। একজন স্ত্রীর সমস্ত কাজে একজন স্বামী তার পাশে থাকে, আর একজন স্বামীর সমস্ত কাজে একজন স্ত্রী তার পাশে থাকে। চাকরি চুরির ব্যাপারটা কি আপনি জানতেন? জানতেই পারেন, হয়তো জানতেন বলেই 26,000 চাকরি বাতিল যখন হলো আপনার মুখ থেকে আওয়াজ কেউ শুনতে পারেনি। বিশ্বাস করুন, রাজনীতি থেকে আমার কিচ্ছু পাওয়ার নেই, কোনো আশা নেই, আমার কোনো লোভ নেই। 2 লক্ষ থেকে 7 লক্ষের মধ্যে দেবরাজের ইনকাম, আর 3.5-4 লাখের মধ্যে অদিতি মুন্সির ইনকাম বার্ষিক। প্রপার্টি যেগুলো আছে, প্রপার্টি গুলো পারচেস করা, তৃণমূলের লোকজনকে মেনটেন করা, আশেপাশে টাকা বিলানো, এগুলো করার পর সংসার খরচ চালিয়ে বিদেশ ভ্রমণের টাকা কোত্থেকে আসে? আবার এটাও জানিয়ে নিন, বিধানসভাটা কীর্তন করার জায়গা নয়। উনি ওনার ক্যারিয়ারে ফোকাস করুন, ভালো থাক। কুণাল ঘোষের প্রচারে প্রিজন ভ্যান নিয়ে বেরোচ্ছেন নি, বা ওনার বন্দি ডায়েরি বইটা লোকের হাতে তুলে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ এর রোজগার আয় অত্যন্ত কম, তার প্রমাণ দেয় মুখ্যমন্ত্রী নিজেই। মুখ্যমন্ত্রী যখন বারবার বলতো আমার রাজ্য 100 দিনের কাজে প্রথম, তার মানে আমাদের রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। বর্তমানে 77 লক্ষ নাকি বেকার ভাতা যুবশ্রী অ্যাপ্লাই করেছে, 77 লক্ষের ছেলে যুবকের কর্মসংস্থান এই রাজ্যে নেই। এই প্র্যাকটিক্যাল অবস্থা। মানুষের কাছে টাকা নেই, ভাতা ধরিয়ে দেওয়া হচ্ছে। দেওয়াল লিখনগুলোই দেখেন আপনি তৃণমূলের, প্রত্যেক দেওয়াল লিখনে আছে যুবশ্রী এত দিচ্ছি, কন্যাশ্রী এই দিচ্ছি, রূপশ্রী এই দিচ্ছি। কোথাও দেখবেন না বলবে শিল্প করেছি, কর্মসংস্থান করেছি, চাকরি দিয়েছি। এগুলো নেই পশ্চিমবঙ্গে। আপনার স্বামীর চাকরি চুরিতে নাম আছে, তার জন্য আপনি জেলে যাবেন না, তো আপনার টেনশন নেওয়ার দরকার নেই। আপনি ভালো মানুষ, আপনি নিজে পলিটিক্যাল ভিকটিম, আপনাকে যেগুলো শেখানো বলতে হচ্ছে হয়তো ইমেজ রাখার জন্য। সদ্য মা হয়েছেন, আপনাকে অভিনন্দন জানাই। সিবিআই রিপোর্টগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। কালীঘাটের কাকু সিবিআই এর কাছে যেটা স্বীকার করলো, সেটাকে রিপোর্ট আকারে সিবিআই কোর্টে জমা করেছে। সেখানে দুটো লাইন ছিল, লাইনগুলো আমি একটু মনে পড়ি। কালীঘাটের কাকু, হ্যাঁ, এটা এরা বলছে হি অলসো রিভিলড দ্য নেম অফ আদার পার্সন লাইক রাকেশ সিং, সাঁচি, নিউটন, বেঞ্জামিন হেমব্রম, অমল আচার্য, দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য, সুকান্ত আচার্য, এরা এজেন্ট হিসাবে এদের নামগুলো রিভিল করেছে কালীঘাটের কাকু। দিদি, আপনি তো গান করেন, তো আপনাকেই প্রশ্ন করছি, চাকরি চুরির ব্যাপারটা কি আপনি জানতেন? জানতেই পারেন, হয়তো জানতেন বলেই 26,000 চাকরি বাতিল যখন হলো আপনার মুখ থেকে আওয়াজ কেউ শুনতে পারেনি। ঘরের লোক যদি চোর হয় আপনি সেই বিষয়ে বলবেন কি করে? এটাই নর্মাল। বিয়ের মন্ত্রে বলে না যে বিয়ের মন্ত্র বা বিয়ে করা মানে চুরি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দাও। এনিওয়েজ, আপনার কাছে মন্ত্রটা হয়তো অন্যরকম হবে, আপনার কাছে ধারণাটা অন্যরকম হবে। আরেকটা কথা দিই, আপনার নির্বাচনী হলফনামা আমি দেখছিলাম, অদিতি মুন্সিকে বলছি আমি, নির্বাচনী হলফনামা আমি দেখলাম 2021-এর দেখলাম, সেখানে 5 বছরে দেবরাজ চক্রবর্তী ইনকাম দেওয়া আছে। দেবরাজ চক্রবর্তী ভোটে দাঁড়ালো 22-এ, কাউন্সিলর এবার, তার হলফনামা দেখলাম আমি,
সেখানেও হিসাব দেওয়া আছে। রোজগারটা মানুষ দেখেছে 2 লক্ষ থেকে 7 লক্ষের মধ্যে। আমি অদিতি মুন্সিকে প্রশ্ন করতে চাই, 2 লক্ষ থেকে 7 লক্ষের মধ্যে দেবরাজের ইনকাম আর 3.5-4 লাখের মধ্যে অদিতি মুন্সির ইনকাম বার্ষিক। আমি অদিতি মুন্সিকে জিজ্ঞেস করতে চাই ম্যাডামকে, যে ম্যাডাম এই ইনকামের মধ্যে যে লাইফস্টাইল আপনারা লিড করেন, সেই লাইফস্টাইল লিড করা, প্রপার্টি যেগুলো আছে প্রপার্টিগুলো পারচেস করা, তৃণমূলের লোকজনকে মেনটেন করা, আশেপাশে টাকা বিলানো, এগুলো করার পর সংসার খরচ চালিয়ে বিদেশ ভ্রমণের টাকা কোত্থেকে আসে? কোন টাকায় বিদেশ ভ্রমণটা করেন? সাদা কত, কালো কত? আপনি যদি চান প্রশ্নগুলো আমি আপনাকে করব, আপনাকে করতেই পারি। এই প্রশ্নগুলো অদিতি মুন্সিকে করতেই পারি। তো আমি জানি অদিতি মুন্সি নিজে জানেন না এগুলো। আমার বিশ্বাস। আমি মনে করি উনি একজন ভালো ব্যক্তি। আবার এটাও জানিয়ে নিই, বিধানসভাটা কীর্তন করার জায়গা নয়। উনি ওনার ক্যারিয়ারে ফোকাস করুন, ভালো থাক, সবাইকে ভালো রাখুন। বেবি হয়েছে ওনার একটা, ওটা বড় করুন। বাচ্চারা যেন অদিতি মুন্সির মতোই হয়, ভগবানের কাছে আমার এটুকুই প্রার্থনা থাকে। দেখুন পশ্চিমবঙ্গ একসময় মানে মেজর পোর্শন, মেজর স্টেক হোল্ডার ছিল ন্যাশনাল গ্রোথে। গঙ্গার দুধার ধরে এখানকার জুট ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফ্লারিশ করছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেখেছিল পশ্চিমবঙ্গ। হেন মোটরের মতো এখানে গাড়ির কারখানা ছিল। আজ কল্যাণী শিল্পাঞ্চল ছিল, দুর্গাপুর শিল্পাঞ্চল ছিল। আস্তে আস্তে সেগুলো শেষের পথে, সেগুলো ধ্বংস। সেগুলো ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আগেকার বামফ্রন্টের চলছে না চলবে না নীতি এবং বর্তমান তৃণমূলের দুষ্কৃতি রাজ। তো ওভারঅল হচ্ছে এগুলো সিচুয়েশন। তো এই সিচুয়েশন থেকে ওভারকামের একটাই রাস্তা, এই সরকারটাকে বের করে দেওয়া। পশ্চিমবঙ্গের জিডিপি কন্ট্রিবিউশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ 1 থেকে 10-এর মধ্যে আসে না আজকে। মুখ্যমন্ত্রী বা তার অমিত মিত্র একটা হিসাব দেন ঠিকই, তো সেই হিসাবের বাস্তব কোনো সম্পর্ক নেই। মানুষদের জীবন জীবিকা এখানে নেই, এগুলি প্র্যাকটিক্যাল অবস্থা, এটা মানুষ দেখছে। পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ নয়, পশ্চিমবঙ্গ পুলিশ পক্ষ নেয় এবং এই চোরগুলোকে সবাই জানে। এই পুলিশগুলো যারা আছে মেরুদণ্ড বেঁকে গেছে, তাদের মেরুদণ্ড সোজা করার প্রয়োজন আছে। এবং যারা এই কথাগুলো বলছিল, যারা রাস্তায় ধারে বিভিন্ন মন্তব্যগুলো করেছিল, আমি জাস্ট বলতে চাই যে পুরো পশ্চিমবঙ্গের কালচার এটা নয়। এটা কালীঘাটের ওই বিশেষ বস্তির কালচার হতে পারে, কালীঘাটের ওই বিশেষ গলির কালচার হতে পারে। ওখান থেকে বেরিয়ে এসো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে বলছেন যে আইন নিজের হাতে তুলে নেবেন না। তিনি খুব দুঃখ প্রকাশ করে বলছেন। মিথ্যে বলছো, নাটকের কথা বলছো। আইন তুলনার কথা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। বাড়ির বউদের খুন্তি ঝাঁটা নিয়ে বেরোতে বলেছিলেন, দেখে নিতে বলেছেন, হুমকি দিয়েছেন, জুম্মা বাড়ার ঝামেলা করার বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার বলছে যে ভবানীপুরে কোনো স্থানীয় লোককে দেখতে পেয়েছে, সব বিহার থেকে লোকজন হয়েছে। কালকে নাকি ভবানীপুরে যারা এসেছিল সবাই নাকি বিহার থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে। প্রচন্ড গরম, টেনশনে আছেন, সুস্থতা কামনা করি ওনাকে। তো ভবানীপুরের স্থানীয় বোধ উনিও নন, উনি তো বাঁকুড়া থেকে এসেছেন, তাই না? যদি না করি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার লোক। যাই হোক, ওনার বলতে ইচ্ছা হচ্ছে, উনি বলছেন, যাক। দাদা একেবারে শেষ প্রশ্ন, অমিত শাহজি বলেছেন যে ভোটের 15 দিন পর অব্দি বা ভোটের 15 দিন আগে অব্দি আমি থাকবো, ভোটের 15 দিন আগে আমি থাকবো এখানে। সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ বলছে ক্ষমতা থাকলে ভোটের 15 দিন পরে থাকবো। কি ধরনের হুঁশিয়ারি? আমি জানি না কুণাল ঘোষ কি বলছে না বলছে, আমি জানি না। কুণাল ঘোষের জন্য প্রিজন ভ্যান বেরিয়েছে। কুণাল ঘোষের প্রচারে প্রিজন ভ্যান নিয়ে বেরোচ্ছেন উনি, বা ওনার বন্দি ডায়েরি বইটা লোকের হাতে তুলে দিচ্ছেন। ওনার পুরোনো বক্তব্যগুলো, আমার তো মনে হয় ওখানে যে প্রার্থী হয়েছেন, আমাদের তার উচিত কুণাল ঘোষের বক্তব্যগুলো একটু মানুষের সামনে রেখে দেওয়া, তাহলে এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে।